আমি এই করতে পারি, সেই করতে পারি। হুম এটা অনেকের মধ্যে আছে, অনেক সাধকের মধ্যে আছে, অনেক অকাল্ট প্র্যাকটিশনারের মধ্যে আছে এটা। তারা কিন্তু খুব একটা মানে এগোতে পারে না। তাদের কাছে নলেজটা আস্তে 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 মানে লক হতে থাকে, শক্তিগুলো ক্ষয় হয়ে যায়। সবচেয়ে বড় এক্সাম্পল কর্ণ। ফিয়ার, ভয়। মানুষকে ভয় পাওয়ালে সে এন্টারটেইন হবে, ঠিক আছে? এই ভয়টা কি? ভয়টা কি কোনো পজিটিভ ইমোশন? ভয় পেলে কি হয়? নার্ভের প্রবলেম আসতে পারে তো। কেউ অনেক বছর ধরে শুধু প্যানিক অ্যাটাক, প্যানিক 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 প্যানিক, ওটাতে কি হয়? ক্রনিক হয়ে যায় ওটা পরে। মানুষ বা ইয়ং জেনারেশন, জেন জি যেটাকে বলে, হুম শুধু এন্টারটেইনড হতে চায়, ঠিক আছে? হুম আমরা শুধু এন্টারটেইনড হতে চাই। ওটা থেকে কি আমরা শিখতে পাচ্ছি, কি নলেজ গেইন করতে পারছি, বা আমাদের লাইফে ওটা কি কার্যকারিতা আছে, কিভাবে ওটা আমাদের লাইফে অ্যাপ্লাই করলে কোনো গ্রোথ আছে কিনা, আমাদের লাইফ বেটার হবে কিনা ভাবছি না। এটা কিন্তু ভাবি না। ওড়িশার উপরে তো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এবং একটি নয় দুটো ক্রিয়ার হয়েছে। এবং উনি নিজেও একটা ভিডিওতে দেখছিলাম যে ওনার ফিল হচ্ছিল, বা উনি নিজে বলছিলেন যে উনি বিশ্বাস করেন ব্ল্যাক ম্যাজিকে, হুম 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 ঠিক আছে? ইনডিসিশনের প্রবলেম আছে, এই মুহূর্তে চলছে ওটা, এই মুহূর্তে হয়, কোনটা সঠিক কোনটা বেঠিক, ডিসিশন মেকিং এ প্রবলেম। এবং অনেক ক্ষেত্রে ওনার একটা ডাউট করার মানে টেন্ডেন্সি রয়েছে। আগে কি হতো, এক জন্মের কর্মের ফল 10 জন্ম পরে গিয়ে পাচ্ছে, হ্যাঁ 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 ঠিক আছে, কি পরের লাইফে গিয়ে পাচ্ছে, হুম হুম এরকম। তো এখন যত আমরা বছর ক্রস করব, হুম আগামীকালে যত এগোবো, এই ব্যাপারটা কি হবে, তত আরো এগিয়ে আসবে। হুম তো পলিটিশিয়ানরা আজকের থেকে করে আসছে না, না না একদম যখন থেকে এই পলিটিক্স ব্যাপারটা শুরু হয়েছে, হুম রাজার আমল থেকে, মানে ওই আমল থেকে হয়ে হুম আসছে। হুম হুম প্রত্যেক রাজার আগে রাজ জ্যোতিষী ছিল, ঠিক আছে, রাজ মানে গুরু ছিল, ঠিক আছে, বিশ্বামিত্র ফর এক্সাম্পল, বা বৈশিষ্ট্য মুনি ফর এক্সাম্পল, ত্রেতা যুগ সত্যযুগ থেকে হয়ে আসছে। তো আজকের ডেটে দাঁড়িয়েও বড় বড় পলিটিশিয়ানদের সাথে কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার আছে এবং থাকবে, এটা এটা বরাবর থাকে। এটা দেখবে মেনলি, আরেকটা জিনিস বলছি, যারা বড় মানে খুব সাকসেস পেয়ে যায়, নিজেদের পপুলারিটি পেয়ে যায়, তাদের উপর কিন্তু নেগেটিভ এনার্জি খুব হাবি হতে চেষ্টা করে। কারণ তাদের লাখ লাখ লোক দেখছে, কোটি কোটি লোক দেখছে। তো অবভিয়াসলি তাদের এই যে যেটাকে বলে বুড়ি নজর, হুম 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 তাদের উপর কিন্তু বর্তায়। আর বাড়িতে কিছু নেগেটিভিটি রয়েছে, ঠিক আছে? হয় কি, অনেক সময় অনেকে বুঝতে পারে না যে আমাদের বাস্তুতে নেগেটিভিটি যদি থেকে থাকে, তো সেটা ধীরে ধীরে মাইন্ডটাকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে। মনের মধ্যে যদি সেটা প্রভাব ফেলতে থাকে, তখন মানুষ উল্টো কাজ করতে শুরু করে নিজের তো জীবনে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। থাম্বনেল দেখেছেন, কি বিষয় নিয়ে কথা হবে? আজকের পডকাস্টটা কি ননসেন্সকে নিয়ে? হ্যাঁ, সত্যি তাকে নিয়ে, এবং শ্রমিককে নিয়ে, সায়ককে নিয়ে, স্যান্ডি সাহাকে নিয়ে, এবং আরও অনেক বিষয়কে নিয়ে। আমাদের জীবনে আমরা যাদেরকে দেখে শিখছি যে এনারা হচ্ছেন আমাদের মোটো, বা এনাদেরকে দেখে আমরা নতুন করে একটা পেজ খোলা, ইউটিউবে ভিডিও বানানো, ডেলি ব্লগস দেওয়া কতটা এফেক্টিভ হতে পারে, সব কিছু নিয়ে আজকে আমরা জানবো। এবং তার সাথে সাথে আমরা জানবো একটা ইউটিউবার যখন মানুষের হেল্পের জন্য যায়, কোনো তান্ত্রিকের কাছে যায়, সে কিভাবে মলেস্ট হয়েছে, সে কিভাবে নিজেকে বেঁচে উঠেছে, সুব্রজিৎ দার দ্বারাই বেঁচে উঠেছে। এবং দাদা পুরো ঘটনাগুলো বলবে। এবং আমরা দেখতে পেয়েছি কয়েকদিন ধরে সবাই সায়কের সাথে আছে নাকি রাজনৈতিক দলেরা বিপক্ষে পক্ষে, কিছুই বোঝা যাচ্ছে না, প্রচণ্ড গোলমেলে ব্যাপারটা। তাই জন্যই পুরো পডকাস্টটা আপনাদের দেখার জন্য অনুরোধ করব, কারণ আমিও আস্তে আস্তে ওই লাইনে ঢুকছি, বা এখনও আপনাদের কাছে আমি সেরকমই একটা আশ্বাস পাই যখন আপনারা বলেন যে কৌশিক তুমি ওরকমভাবে কাজ করো, ওরকমভাবে কাজ করো, তাই জন্য একটু খারাপ লেগেছে। তাই জন্য আজকের এই পডকাস্টটা আমরা করেছি প্রেডিকশন বেস। এবং তার সাথে সাথে হ্যাঁ, দাদা কিন্তু বলেছিল আগের পডকাস্টে, আমি সেটাও ক্লিপস দিয়ে রেখে দিয়েছি, আপনারা দেখতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্কও আছে, সরি। ডাইরেক্ট তার কাছে যাবো যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, আপনারা জানেন, যদি আমাদের এখানে এসে কোনো কথা সারা বিশ্বের বাঙালির কাছে কিছু ভালো তথ্য দিতে চান,
তার জন্যও আসতে পারেন, বা কোনো স্পিরিচুয়াল হেল্পের জন্য ফোন করতে পারেন, বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ করতে চাইছেন, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট শুভজিৎদার কাছে। কেমন আছো দাদা? একদম ভালো আছি। তুমি কেমন আছো এই বলো? চলছে দাদা। আগের পডকাস্টে তো রেসপন্স ভালো, খুবই ভালো, এবং লোকজন একদম। তোমার সাথে কন্ট্যাক্ট করেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, হুম। আমি আগে না একটা ক্লিপ দর্শকদের জন্য চালাবো কি? তোমাকে বলছিলাম অফ দ্য ক্যামেরা যে ওই জায়গাটা যেটা তুমি আগের পডকাস্টে এত ঝামেলার পর, মানে আজকে যে মানুষরা এসছে তো ওটাই দেখতে এসছে যে কেন হলো, বা তুমি যে ঠিক। প্রেডিকশনটা করেছো সবার জন্য। তো আগে আমরা ক্লিপটা দেখিয়ে দিই দর্শকদের জন্য, তাহলে অবশ্যই। ডাইরেক্ট আমরা ক্লিপে যাই। সাকসেস। একদম। ঠিক তো? হ্যাঁ। এটা একটা আর যারা রবির জাতক তাদের জন্য খুব তাদের ভালো। জন্য খুবই ভালো। এবার একটা এটা নেগেটিভ সাইডও আছে। আর সেটা অতীব ভয়ঙ্কর। আমি বলে দিচ্ছি কেন। ধরো কারোর পাস্ট লাইফ কর্মা খুব ভালো, ঠিক আছে? হুম তাদের জন্য তারা ধরো নাম্বার ওয়ান তাদের ড্রাইভার নাম্বার নিউমেরোলজিক্যালি বা লাইফ পাথ নাম্বার ওয়ান। হুম তাদের জন্য যদি পাস্ট লাইফ কর্মাটা ক্লিন হয়ে থাকে সানের ওকে, খুব ভালো বছর, যা যা করবে তাই সাকসেস, এগিয়ে যাবে, পিছু হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু যাদের কর্মাটা খারাপ আছে পাস্ট লাইফের, তাদের কি করবে, নাম্বার ওয়ান হয়ে রয়েছে হচ্ছে বছরটা, তাদেরও লাইফ পাথ নাম্বার বা ড্রাইভার নাম্বার ওয়ান, হুম কিন্তু জায়গাটা নেগেটিভ কর্মার কারণে ব্লক রয়েছে। হুম হুম ঠিক আছে, হুম এই বছরের ওয়ানের এফেক্টটা পড়বে। ঠিক তো, প্রেশার আসবে একটা। ঠিক আছে, তো যে এন্ট্রেন্সটা, ওই এনার্জিটা আর এই এনার্জিটার মধ্যে যে কানেকশনটা, তার মাঝখানে একটা নেগেটিভ দেওয়াল দাঁড়িয়ে থাকবে। হুম ঠিক আছে, আর এই যে এই প্রেশারটা, সেই ব্যক্তিটির প্রেশারটা, ঠিক আছে, হুম এখান দিয়ে যা আসবে সেটা খুব ভারী প্রেশার, পুরো বছরটাই তো ওয়ান, হুম সেটার পাওয়ারটা তো অনেক বেশি, তাই না? তো এটা পুরো স্পিরিচুয়াল লজিক দিচ্ছি আমি। হুম 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 এই যে নেগেটিভ কর্মাটা, এই প্রেশারের কারণে এ যদি ক্লিন না করে দেয় না, হুম পরিষ্কার না করে দেয়, হুম খুব ভারী ভাবে হার্ম হবে, তার শরীর খারাপ হতে পারে, মাইন্ড ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, এত মাইন্ড ডাইভার্সন হতে পারে, ভুলভাল ডিসিশন নিতে পারে, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে দিতে পারে, মানি টাকা পয়সা, ঠিক আছে? এমনকি কাউকে এত রাগ হয়ে গেল, কাউকে হুটপাট করে চড়থাপ্পড় মেরে দিল বা কিছু করে দিল, কিছু বলে দিল, এমন কাউকে কিছু বলে দিল কি তার সারা জীবন সেটার মানে রিগ্রেশনে ভুগলো। হ্যাঁ, আরে বাপ রে বাপ। ঠিক আছে, এই হচ্ছে এটার নেগেটিভ সাইড। এবং বলি এর কারণে এখন অধিকাংশ মানুষের পাস্ট লাইফ কর্মা ক্লিন থাকে না। ঠিক আছে, ক্লিন থাকে না, এত নেগেটিভ কর্মা, মানে আমরা এক্সপিরিয়েন্স করে দেখছি, হুম রিডিং করে ধরে, এত লোকে রিডিং করি, হুম হুম তো অধিকাংশ লোকেরই এই অবস্থা, মাঝখানে সেই দেওয়ালটা দাঁড়িয়েই আছে। তো সবার জন্য এই বছরটা ভালো নয়, বা সবার জন্য এই বছরটা খারাপও নয়। কাদের জন্য ভালো ওটা, কাদের জন্য খারাপ এটা। হুম। ক্লিপের মধ্যে তুমি বলছো যে সবকিছু মানে হবে এই বছরে। তো প্রথমে আমি ননসেন্স মানে শ্রমিক ওনার নাম, হুম হুম হুম। তো ওনার ব্যাপারে যদি একটু তুমি বলো যে কেন হলো, কি জন্য হলো, যদি একটু বলো। সবার প্রথমে হচ্ছে যেটা, স্পিরিচুয়ালি যদি বলি আমি, না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। ওনার বাড়িতে কিছু নেগেটিভিটি রয়েছে। ঠিক আছে, হয় কি অনেক সময় অনেকে বুঝতে পারে না যে আমাদের বাস্তুতে নেগেটিভিটি যদি থেকে থাকে, তো সেটা ধীরে ধীরে মাইন্ডটাকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে, মনের মধ্যে যদি সেটা প্রভাব ফেলতে থাকে, তখন মানুষ উল্টো কাজ করতে শুরু করে নিজের জীবনে। তো শুধু উনি নয়, অনেক বড় বড় সেলিব্রিটি বা অনেক পপুলার লোক আছে, ইনফ্লুয়েন্সার আছে, যাদের লাইফে এই প্রবলেমটা কিন্তু রয়েছে, তারা বুঝতে পারে না, কিন্তু সেটার বশবর্তী হয়ে বলো কি প্রভাবিত হয়ে বলো সেগুলোর থেকে করে
অনৈতিক কাজ বলতে পারো, বা এমন কাজ করলো যেটা সে নিজে বুঝতে পারছে না যে ভালো না খারাপ, কিন্তু সেটা কিছু বলে দিল বা কিছু পোস্ট করে দিল, কিছু কমেন্ট করে দিল, ঠিক আছে, পরবর্তীকালে কি দেখা গেল, তার মান সম্মানটাই চলে গেল, তাই না? বা দেখা গেল কিছু কিছুতে সে ফেঁসে গেল। যেমন একটা নাম বলছি, শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা নাম টিমে কিন্তু ভালো কথা বলে, এখনো বলে, কিন্তু ফেঁসে গেল হচ্ছে পলিটিক্যাল রিজনে। হুম ঠিক আছে, কিছুদিন ছিল, আই থিঙ্ক লিগ্যাল কেসে কিছুদিন ছিল, এখন সে বাইরে। তো কিছু রেস্ট্রিকশন হয়তো তাকেও দেওয়া হয়েছে যে এটা বলা যাবে কি, হুম হুম ওটা বলা যাবে না। তো এরকম এইটা দেখবে মেনলি। আরেকটা জিনিস বলছি, যারা বড় মানে খুব সাকসেস পেয়ে যায়, নিজেদের পপুলারিটি পেয়ে যায়, তাদের উপর কিন্তু নেগেটিভ এনার্জি খুব হাবি হতে চেষ্টা করে। কারণ তাদের লাখ লাখ লোক দেখছে, কোটি কোটি লোক দেখছে। তো অবভিয়াসলি তাদের এই যে যেটাকে বলে বুড়ি নজর, হুম হুম হুম। তাদের উপর কিন্তু বর্তায়। ঠিক না আছে। সবাই তো আর ভালো চোখে দেখছে না। ঠিক। কিছু কিছু লোক তো একটু নেগেটিভ হয়, এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কি করে, এত সুন্দর বুদ্ধি কি করে আসছে এর হুম। মাথার মধ্যে। জেলাসি একটা রিজন হয়, আরেকটা হচ্ছে বুড়ি নজর। আর আরেকটা রিজন যেটা বললাম, যে বাস্তুতে কোনো নেগেটিভ এন্টিটি বা এনার্জির প্রভাব, এই জিনিসগুলো মানুষের বা তাদের মাইন্ডগুলোকে খুব মানে ভীষণভাবে প্রভাবিত করে। যার ফলে তারা দেখবে প্রথম দিকে প্রচণ্ড সাকসেসফুল, হুম সবাই মানছে, সবাই খুব ফ্যান, বড় বড় ফ্যান। হুম পরের মুহূর্তে এমন একটা কিছু করে দিল, ইনস্ট্যান্টলি তার ফ্যান বেসটা চলে গেল, তার সম্মানটা সে পুরো নষ্টই হয়ে গেল। এগুলো কেন হয়? সে কি জানে না, বা মানে জানতো না কি সে এই জিনিসটা বললে যে তার উপরে কি এফেক্ট আসতে পারে, বা কি দর্শকরা কিভাবে নেবে। অবভিয়াসলি তার একটা আইডিয়া রয়েছে, সে এমনি এমনি ইনফ্লুয়েন্সার হয়নি বা সেই জায়গায় পৌঁছায়নি। তাহলে কেন? এই যে কেন কোয়েশ্চেনের আনসারটা হুম হচ্ছে হুম। এটা। আর এর মধ্যে একটাও কেন আমি তোমাকে অ্যাড করব, ও কিন্তু অনেক এর আগে অনেকে বলছে যে এটা শোনা কথা, যে ওনার যে আগের যারা যারা ছিলেন, যারা এক্স ছিলেন প্রেমিকা, তাদের গায়েও নাকি ও হাত দিত, এবং গায়ে হাত দেওয়াটা ওইভাবে না, মানে একটা মানে অ্যাসল্ট করতো সে, হুম, হুম, মারতো হুম, তাদেরকে ঠিক। কিছু কথা কাটাকাটি হলে। তো এটাও কি বাড়ির জন্য হয়? এই পার্টিকুলার স্পেসিফিক্যালি এই ব্যাপারটা হচ্ছে তদন্ত সাপেক্ষ। হুম 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 ঠিক আছে, হুম এটা নিয়ে কোনো কমেন্ট পাস না করাই ভালো হবে। কিন্তু এনার্জেটিক্যালি যেটা আছে, কার্মিক ব্যাপার তো রয়েছে, প্লাস বাড়ির একটা খুব যেটা বললাম, ভারী প্রভাব রয়েছে ওনার উপরে। এবার এক্স্যাক্টলি কি আমি এখন বলছি না, কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে, ক্লিয়ার কাট, যেটার ইনফ্লুয়েন্সে উনি একটা সোজা পথে যাচ্ছিল, হুম হুম চট হুম করে হুম। কোনো না কোনো অপোজিটে উনি কোনো অ্যাকশন করে ফেললো, কোনো কার্মা করে ফেললো, যার ফলে হচ্ছে এটা। কিন্তু দাদা কিছুদিন আগে আমরা দেখতে পাই যে উনি বাটন বলে একটা ছোট্ট একটা শর্ট ফিল্ম বানান, এবং কিছুটা আহ, দেখা গেছে এবং সবাই জানেও যে বর্তমান আমাদের রাজ্যের পরিস্থিতি হিসাবে দেখা গেছে। তা আমি এটা অ্যাজ আমার কিউরিয়াস হতে পারে যে এটাকে আমি এরকমভাবে বলছি, দর্শকদের অনেক রকম ব্যাকল্যাশ হতে পারে বা অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু তোমার মনে হয় না যে আজকালকার যে বিরোধী দল, আমরা অনেক ঠিক। পডকাস্টে আমরা জানতে পেরেছি তারা বিরোধী দলেরা ব্ল্যাক ম্যাজিক করেন বা তন্ত্রের সাথে যুক্ত আছেন, অনেকে আছেন। তো তারা কি কোনোভাবে ওকে কোনো রকম ভাবে এরকম তন্ত্রের দ্বারা ঢুকিয়েছে বা কোনো রকম প্রয়োগ করেছে কিনা, তোমার কি মনে হয়, তোমার প্রেডিকশন হিসেবে? দেখো, তন্ত্র পলিটিশিয়ানরা আজকের থেকে করে আসছে না। না না। একদম যখন থেকে এই পলিটিক্স ব্যাপারটা শুরু হয়েছে, হুম রাজার আমল থেকে, মানে ওই আমল থেকে হয়ে হুম আসছে। হুম হুম প্রত্যেক রাজার আগে রাজ জ্যোতিষী ছিল, ঠিক আছে, রাজ মানে গুরু ছিল, ঠিক আছে, বিশ্বামিত্র ফর এক্সাম্পল, বা হুম বৈশিষ্ট্যমুনি ফর এক্সাম্পল, ত্রেতাযুগ সত্যযুগ থেকে হয়ে আসছে। হুম হুম তো আজকের ডেটে দাঁড়িয়েও বড় বড় পলিটিশিয়ানদের সাথে কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার আছে, এবং থাকবে, এটা এটা বরাবর থাকবে। কারণ তাদের স্পিরিচুয়াল গাইডেন্সের দরকার হয়, হুম এবং স্পিরিচুয়াল হেল্পেরও দরকার হয়। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জয়ললিতা, হুম দেবী জয়ললিতা যিনি ছিলেন, এখন নেই। তিনি একসময় গুগলে সার্চ করে দেখতে পারো, প্রত্যঙ্গিরা পুজো করিয়েছিলেন জেতবার জন্যে। ঠিক আছে, তো তারপরে উনি জেতেন। তো এই প্রত্যঙ্গিরা পুজোটা হচ্ছে এমন একটা পুজো, যেটা তোমার অপোনেন্টকে ফ্রিজ করে দেবে, স্তম্ভিত করে দেবে, তোমার অপোনেন্ট আর এগোতে পারবে না। তো এইভাবেই প্রত্যেক বড় বড় পলিটিশিয়ানরাই কিছু না কিছু করছে। ওকে।
তো শ্রমিকের উপরও কি এরকম কোনো ঘটনা আছে কি? তোমার কিছু মনে হয়েছে? শ্রমিকের ওপরে ডাইরেক্টলি কোনো ইনফ্লুয়েন্স নেই, ঠিক আছে? কি ওর উপরে কেউ কিছু করে দিয়েছে ব্ল্যাক ম্যাজিক, ডাইরেক্টলি কিছু ইনফ্লুয়েন্স নেই। যেটা আছে ইনডাইরেক্টলি আছে, আর সেটা সে নিজেও জানে না, ওই জন্য ইনফ্লুয়েন্সটা হয়েছে। একটা কথা বলি, ধরো কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তাকে যদি কেউ জানিয়ে দেয় না যে তোমার উপর কিছু হয়েছে, 1% কি 2% হলেও সেটা আটকাবে, মাইন্ডটা কাজ করবে ওটার এগেনস্টে। এবার কেউ ধরো কিছু জানলোই না, ইনফ্লুয়েন্স হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে, তখন সেটার থেকে বাঁচবার চান্সেস খুব কমই থাকে। বা কারোর উপর কোনো স্পিরিচুয়াল প্রোটেকশন নেই, কোনো কবচ নেই, বা কোনো বন্ধন নেই, বন্দিশ নেই, কিছু নেই, তার উপরে তো ইনফ্লুয়েন্স করবেই। তো ওনার হয়ে গেছে এই ব্যাপারটা। আর দাদা একটা জিনিস, এই যে ইনি এই কাজটা করেছেন, আমরা অনেককে দেখছি যে এটা বলতে যে তুমি নাটক করছো, শ্রমিককেই ফাঁসানো হচ্ছে রাইট। বা ওকেই সব কিছু করা হচ্ছে। তো তোমার মনে হয় না এর ভেতরে অন্য কোনো ব্যাপার হতে পারে? বা আমি পার্সন কথা বলছি, আমি কোনো রাজনৈতিক দল বা কোনো রকম দলের কথা বলছি না। আমরা সবসময় দেখি একটা মানুষকে, যে মানুষটা যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রেজেন্ট করছে, বিহাইন্ড দ্য সিন বা তার পেছনে যে যারা যারা জীবনে ঘটছে, সেটাকে আমাদের দেখা খুব দরকার। আজকে যেটা ঘটেছে অবশ্যই। সেটা সত্যিও হতে পারে, তদন্ত সাপেক্ষ এখনো। এখনো আমরা তদন্ত জানি না, আমরা সাপেক্ষ, এখন কিছু জানি না ট্রুথ সত্যি কোনটা এখনো কোন কেউ মিথ্যে জানে না। কোনটা, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। কিন্তু তোমার মনে হয় না মাঝে মাঝে এই যে ইনফ্লুয়েন্সার বলবো না, কন্টেন্ট ক্রিয়েটর আমি জানি না, আপনারা এটা বলবেন, মনে হয় না যে দাদা এটা না অতিরিক্ত বেড়ে যাচ্ছে মাঝে মাঝে, মানে উদ্ধত হয়ে যাচ্ছে? দেখবে লাস্ট ইয়ার ঠিক 2023 সাল থেকে হুম যত বড় বড় ইনফ্লুয়েন্সার আছে হুম ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে, হুম হুম। কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। ক্যারি মিনাতির সাথে একবার হলো, হুম। হুম, আশিস বঙ্গাইশ, চাঞ্চলানির সাথে হয়েছে। আশিস চাঞ্চলানির সাথে তো হলোই, হুম টিআরএস ক্লিপস, রণবীর লাভাদিয়া ওর সাথেও হলো, হুম কিছু না হুম কিছু হুম চলছে হুম কিন্তু। হুম তো এখন এমন ফেজ চলছে না স্পিরিচুয়ালি, যে যার কর্মা কিন্তু ইনস্ট্যান্ট ফিডব্যাক পাচ্ছে এবং পাবে। স্পিরিচুয়াল একটা এমন হাওয়ায় বলতে পারো, কি একটা রেম বলতে পারো, একটা আভামণ্ডল একটা ক্রিয়েট হচ্ছে, হুম ঠিক আছে? যেটা আউটার ইউনিভার্স থেকে একটা লাইট ঢুকছে, তার কারণে হুম হচ্ছে। হুম তো তার ফলে কি, যত এটা ঢুকবে বা যত এই প্রভাবটা বাড়বে, তত মানুষ তার নিজের কর্মার এফেক্ট ইনস্ট্যান্টলি পেতে, তত ফাস্ট পাবে আর কি, তত তাড়াতাড়ি পাবে। হুম। আগে কি হতো, এক জন্মের কর্মের ফল 10 জন্ম পরে গিয়ে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? হুম কি পরের লাইফে গিয়ে পাচ্ছে, হুম হুম এরকম। তো এখন যত আমরা বছর ক্রস করব, হুম আগামীকালে যত এগোবো, এই ব্যাপারটা কি হবে, তত আরো এগিয়ে আসবে। হুম পরের বছর যেটা আমরা কর্মার এফেক্ট পেতে চলেছি বা পেতে পারি, সেটা এই লাইফে হয়ে যাবে, ঠিক আছে? আর এদের ক্ষেত্রে বলি, এরা তো, এদের প্রচুর লোকে দেখছে, হুম প্রচুর লোকের দৃষ্টি পড়ছে, প্রচুর মানুষের একটা ইন্টেনশন পড়ছে, সংকল্প যেটাকে বলে, মাইন্ড। তো কারো নেগেটিভ মেন্টালিটি থাকতে পারে, তো কারো পজিটিভ মেন্টালিটি থাকতে পারে। হুম। এবার তাদের অরা যদি সেই লেভেলের স্ট্রং না থাকে, তাহলে তারা এফেক্টেড হবেই হবে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে একটা, মানে এই ইনফ্লুয়েন্সাররা আজকালকার দিনে দেখা যাচ্ছে যে আম, অনেক সময় একটু নেগেটিভ করতে গিয়ে তারা না, মানে ভাবছে যে এটা আমি পজিটিভ করছি কিন্তু হয়ে যাচ্ছে সেটা নেগেটিভ। হুম যেমনি তোমার বলি, সায়ক বলেই ওই ছেলেটা যে অলিপপে গেছিল, বিফ স্টেক তাকে দিয়ে দেওয়া হয়, হুম ঠিক হুম আছে? এখানে আহ, আমার মনে হয়েছে যে অলিপপ অনেক আগে থেকে কিন্তু ওনারা বিফ স্টেক সার্ভ করছে, এটা আমি জানি, কারণ আমাদের স্যারেরা গেছেন কয়েকটা স্যার, এবং তারা খেয়েছেন, তার বন্ধুরাও খেয়েছেন, তিনি খাননি কি খাননি অনেক স্যারেরা খেয়েওছেন, আমাদের স্যারের সাথে গল্প হতো। কারণ এটা পার্ক স্ট্রিট এলাকায় এটা আছে, এটা আমরাও দেখি ছোটবেলা থেকে। সেখানে কি সায়ক বলছে যে আমি বলেছি মাটন স্টেক দিতে, সেখানে সে দিয়েছে আমাকে বিফ স্টেকস। এবার দাদা হচ্ছে কি যে ও যেভাবে ভিডিওটা বানিয়েছে, মানে মনে হচ্ছে ওটা ইচ্ছাকৃতভাবে ওটা দেখা হয়, ইচ্ছাকৃত করেছে। মানে ওকে করা হচ্ছে ওকে। কিন্তু দেখতে গেলে তো ওখানে ভুল হতেই পারে, কারণ ওটা ওখানে সব রকম মানুষ আসে, ঠিক। যারা বিফ স্টেকও খাবে এবং মাটন স্টেক বা চিকেনের যে যে আইটেমসগুলো আছে। এখানে একটা রাজনৈতিক দল, মানে বিজেপি বলতে গেলে, এখানে একটা অদ্ভুত একটা পদক্ষেপ নিচ্ছে, ওখানে গিয়ে আচ্ছা। চড়াও হচ্ছে, ওখানে গিয়ে নানান টাইপের কাজ হুম। করছে। কিন্তু তোমার মনে হয় না শায়কের এখানে অনেক বড় একটা ভুল আছে? যে তুমি জানো ওখানে তোমাকে বিফ দিতে পারে, ঠিক। ঠিক আছে,
তুমি তাও সেখানে গিয়ে একটা নেগেটিভ পাবলিসিটি করলে, করার পর তুমি এরকমভাবে একটা নিজেকে প্রডিউস করলে, ঠিক। এবং সবাই কিন্তু মানে অধিকাংশ লোকেরাই কিন্তু সায়কের বিরুদ্ধে। যে হ্যাঁ, সময় আমরা দেখেছি সায়ক হাগা এবং চান করা ছাড়া বাদবাকি সব ভিডিওই দেয় ও, মানে আমিও তো আছি কন্টেন্টের মধ্যে, তা আমি দেখে আমার খুব ভালো লাগে না, আমার স্বাভাবিক যখন কোন সবকিছুই ওপেন, ওপেন ওপেন ওপেন, হয়ে যাচ্ছে, ওপেন যেটাকে বলে। ওপেন হয়ে যাচ্ছে, এবং তখন দেখা যাচ্ছে যে মানে ওর ব্যাপারে সবাই সবকিছু জানে, ও কি হ্যাঁ, ফোন ইউজ করে সেটাও ও জানে, মানে আমি জানি ও কি, মানে আমরা কিন্তু কোনদিন দেখাই না যে আমাদের এই ফোন, হ্যাঁ এটা ওর ব্লগের কারণ। আবার তোমার মনে হয় না দাদা, এই যে দেখাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে এত মানে প্রডিউস করছে সবাই, তখন এটাতে একটা অন্যরকম ব্ল্যাকলাস যাচ্ছে, বা এটার ফলে ঠিক। এটা এরকম প্রবলেমটা হয়েছে? ওনার কথা অনেকটা বলি, কথা বলে ফেললাম মনে হচ্ছে। ওনার কথা বলি, হ্যাঁ। স্পেসিফিক্যালি ওনার কথা যদি বলি, ওনার একটু কেতুর প্রবলেম আছে, ঠিক আছে? যে হুম। কারণে কি, উনি কোনো, ধরো সামান্য কোনো কাউকে কিছু বলে দিল, হুম। খারাপ কিছু বলে দিল যেটা অলরেডি করেছে, হুম। ঠিক আছে, ওইখানে গিয়ে সেটা একটা বড় ইস্যু হয়ে যাবে, যেটা হয়েছে অলরেডি। তখন কি হবে, অনেক মানুষ ওনার এগেনস্টে যাবে। এটা কিন্তু কেতুর প্রবলেমের কারণে হয়। হুম। আর এই জিনিসটা, আরেকটা জিনিস বলি, ওনার ভীষণ ইনডিসিশনের প্রবলেম আছে। এই মুহূর্তে চলছে ওটা, এই মুহূর্তে হয়, কোনটা সঠিক কোনটা বেঠিক, ডিসিশন মেকিং এ প্রবলেম। এবং অনেক ক্ষেত্রে ওনার একটা ডাউট করার মানে টেন্ডেন্সি রয়েছে, ঠিক আছে? এই মানুষটা কি ভালো? উম, না না, কথা বলবো, এগিয়ে ডাকবো লোকটাকে, এর সাথে কথা বলবো। ভীষণ ডাউটফুল এনার্জিতে আছে এখন উনি, ঠিক আছে? এবং এই ইনসিডেন্টটা হওয়ার পরে উনি আরো বেশি ডাউটফুল হয়ে গেছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, কাউকে বিশ্বাস করতে পারছেন না সেইভাবে। কিন্তু বলতে গেলে তো নিজের দোষ নিজেই, নিজের জন্যই তো হয়েছে এটা, তো এটা তো আমাদের ঠিক, ঠিক, ঠিক। মানে ও যেভাবে ভিডিও দিত লোকেরা দেখতো ভালোবাসতো, ও একটা সিরিয়ালও করতো। তারপর দাদা একটা জিনিস তুমি শুনেছো, স্যান্ডি শাহের সাথে ওর একটা বাজে কেস স্যান্ডি শাহ হ্যাঁ, বলেছে। শুনেছি। হুম। তো এগুলো কেন দাদা, এরা তো আমাদের কাছে একটা মোটিভ বা মোটিভেশনের জায়গা তৈরি করে, সাধারণ মানুষকে দেখায় যে তুমি এইভাবে কাজ স্যান্ডি করো। সাহার উপরে তো ব্ল্যাক ম্যাজিক রয়েছে, এবং একটি নয় দুটো ক্রিয়ার রয়েছে। এবং উনি নিজেও একটা ভিডিওতে দেখছিলাম যে ওনার ফিল হচ্ছিল, বা উনি নিজে বলছিলেন যে উনি বিশ্বাস করেন ব্ল্যাক ম্যাজিকে, হুম। 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 ঠিক হুম। আছে? তো স্টাডি করে দেখা গেছে, মানে আমি স্টাডি করে দেখেছি যে দুটো ক্রিয়া রয়েছে, এবং এটা সত্যি হয় না। অনেক ওনার কাছে ধরো কেউ কিছু চাইলো উনি দিলেন না, তো সেই কারণে আমি ইনডাইরেক্টলি বলছি, ডাইরেক্টলি কিছু বলছি না। তো হিংসার বশবর্তী হয়ে চার্জিং বা অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, এটাই। না, আর একটা তো জিনিস আমি দেখতে পাচ্ছি যে এবং সায়কে আরেকটা জিনিস এখানে। বলি আমি স্যান্ডি সাহার, হ্যাঁ। ওনার আস্তে আস্তে বাড়ি থেকে বেরোনোর ইচ্ছা, বা বাড়ি থেকে বেরোনোর একটা উইল পাওয়ার যেটা হয়, নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই কারণে। হুম। যদি সে দেখে থাকে এই ভিডিও, সে বুঝতে পারবে আমি কি বলছি। আর একটা জিনিস দাদা তুমি খেয়াল করেছো কিনা, এই যে ব্যাপারটা হয়েছে এটাকে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে কোনো না কোনোভাবে, একটা তৃণমূল বিজেপির একটা কাজ করছে তারা, মানে বলছে যে এখানে, আর বেশিরভাগ বিজেপিরা ওখানে গিয়ে একটা ঝামেলা করছে। কিন্তু তুমি স্যান্ডি শাহ উল্টে বলছে যে স্যান্ডি শাহ কিন্তু নিজে যদি ভিডিওগুলো কেউ দেখে থাকে, তো দিদিকে নিয়ে অনেক রকমের ভিডিও বানিয়েছে সে, হ্যাঁ, অনেকে দেখে, সারা বাংলা দেখেছে, এবং বাংলার বাইরে বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গায় যারা বাংলা বোঝে সবাই দেখেছে। তো স্যান্ডি সাহেব বলছে তাহলে তো আমাকে তুলে নেওয়া উচিত ছিল, ঠিক। আমাকে না তুলে ননসেন্সের ওকে শ্রমিককে তুলেছে, সায়কের সাথে বাজে কাজ হচ্ছে, তাহলে আমাকে কেন তুললো না? তার মানে আমি পলিটিক্যালের সাথে যুক্ত আছি, কিন্তু আবার পলিটিক্যাল সাথে যুক্ত হয়ে আমি এরকম কাজ করছি, তাহলে আমাকে তৃণমূলরা তুললো না কেন? যদি এটাই হয়ে থাকে, আমি দিদিকে নিয়ে এত প্যারোডি করেছি, তো তোমার মনে হয় না ও এই দিকটা খুব ভালো সত্যি কথা একটা বললো? কথাটা একদম খাঁটি, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু মজাদার আছে এখানে বলবো, এটা, মজাদার তো বটেই একটা অন্য একদম, উনি অন্য। মজাদার ভিডিওই বানান, হুম। দেখতেও খুব একটা খারাপ লাগে তা নয়। কিন্তু এখানে এই কার্মা এবং নেগেটিভ এনার্জি রোল প্লে করছে, ঠিক আছে? এটা নিজের আমার এক্সপিরিয়েন্স বলতে পারো, অনেক বছর আগের কথা বলছি। তো কেতুর ডিস্টার্ব ছিল, ঠিক আছে?
তখন আমি এক্সপিরিয়েন্স করতাম যে এরকম হঠাৎ যেখানে যাচ্ছি সেখানে লোকে আমার এগেনস্টে কেন কথা বলছে, আমি কিছু সেরকম কিছু করছি না, শুধু হাই হ্যালো করলেও দেখছি অন্য মানে রুক্ষভাবে কথা বলছে, বা কোথাও একটু যেতে আমার লেট হয়ে গেল, ক্লাসে যেতে একটু লেট হয়ে গেল, আগের দিন সেই স্যার এত ভালোভাবে বিহেভ করছে যে মানে যেন আমি ওনার নিজের সন্তান, এই রকম বিহেভিয়ার। পরের দিন একটু লেট হয়েছে বলে এমন করলো যাতে মানে এক্ষুনি বেরিয়ে যাই আমি ওখান থেকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্ল্যানেটারি ইম্প্যাক্ট বা নেগেটিভ কার্মার ইম্প্যাক্ট। যখন এটা স্টার্ট হয় না, তখন এমন ঘুরিয়ে দেবে পুরো পজিশন সিচুয়েশন, মানে সব কিছু এগেনস্টে করে দেবে। সেটা সেই ব্যক্তি বুঝতে পারে না যে কখন এটা হবে, বোঝা যায় না আগে থেকে যে কখন এটা হবে, বা কোন কি বললে বা কোন সিচুয়েশন কোন টাইমে এটা হবে। কিন্তু যখন হয়ে যায় তখন যে সাফারিংটা আসে পরবর্তীকালে, সেটা মারাত্মক। তো একটা টোটকা বলে দিচ্ছি আমি হুম। কেতুর কেতুর জন্য। এটা আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি, তারপর থেকে আমার কেতু একেবারে ঠিক বলা যেতে পারে। কাক, ক্রো, ঠিক আছে, ক্রো যদি মুখ থেকে ধরো কিছু নিয়ে যাচ্ছে বাসা তৈরি করবে বলে, কোনো খড় বা স্টিক, ছোট স্টিক, গাছের কোনো ডাল মুখে দিয়ে নিয়ে যাচ্ছে, সেটা যদি সে ফেলে দেয় বা পড়ে যায় তার মুখ থেকে, ইনস্ট্যান্ট ওটা কুড়িয়ে নিয়ে নিতে হবে। ঠিক আছে, কুড়িয়ে নিয়ে বাম হাতে পড়ে নিতে হবে। ঠিক আছে, কেতুর যত বড় ডিস্টারবেন্স থাক স্মুথলি কাটিয়ে দেবে, প্লাস ওটার যে সুফল, সুফল দিতে থাকবে তোমাকে উল্টো। ওটা পড়ার পরে আমার কাছে প্রচুর গুপ্তবিদ্যা এসছে, প্রচুর, এবং আজকের ডেটেও আছে। তো এটা বলতে পারো কেতুর একটা বিরাট বড় রেমেডি, দশমহাবিদ্যা। কাউ, সরি, ক্রো হচ্ছে দেবী ধূমাবতীর বাহন, হুম। তো ওটার সাথে এটা লিঙ্কড এইভাবে। এটা করে দেখতে পারেন, এটা ভীষণ কার্যকরী একটা টোটকা কেতুর জন্য, যাদের কেতু প্রবলেম আছে। আর দাদা আমি তোমাকে এটা জানতে চাইবো যে আমাদের যে এই যে ইনফ্লুয়েন্সার্স যারা যারা হচ্ছে বর্তমানে, যাদেরকে যারা আমাদের দেখে, বা আমি এখনো সেরকম জায়গায় পৌঁছাইনি, কিন্তু যারা যারা পৌঁছেছে বা যাদের মিলিয়নে ভিউজ আছে, মিলিয়নে ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার্স আছে, তাদেরকে দেখে মানুষ তো শিখতে চাইছে। তো তোমার কাছে কি ওপিনিয়ন হতে পারে যে তারা কোন কাজটা করলে বা কিভাবে একটা একটা মানে করো যাতে তোমাদের ভবিষ্যৎটা তোমাদের ভালো হতে পারে, বা এই বছরে কি অনেকের আরো দেখতে পারবো, এটাও একটু বলো। ব্যাপারটা এমন চলছে এখন বলি, মানুষ বা ইয়ং জেনারেশন, জেন জি যেটাকে বলে, হুম। শুধু এন্টারটেইনড হতে চায়। ঠিক আছে, হুম। আমরা শুধু এন্টারটেইনড হতে চাই। ওটা থেকে কি আমরা শিখতে পাচ্ছি, কি নলেজ গেইন করতে পারছি, বা আমাদের লাইফে ওটা কি কার্যকারিতা আছে, কিভাবে ওটা আমাদের লাইফে অ্যাপ্লাই করলে কোনো গ্রোথ আছে কিনা, আমাদের লাইফ বেটার হবে কিনা ভাবছি না, এটা কিন্তু ভাবি না। এন্টারটেইনমেন্ট, জাস্ট এন্টারটেইনমেন্ট, দেখে খুব ভালো লাগছে, মজা পাচ্ছি, হাসছি, টাইমটা কেটে যাচ্ছে, এই এটা চলছে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কাছে সেই ক্ষেত্রে ভিউজটা বেশি আসছে, এন্টারটেইনমেন্ট, তারা এন্টারটেইন করছে বলে ভিউজটা বেশি আসছে। ঠিক আছে, তাই তো? তো এটার ফলে কি, তারা, এটার ফলে প্রভাবিত হতে হতে হতে, কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলছি, প্রভাবিত হতে হতে হতে, এন্টারটেইন করতে করতে, এবার কোনো এক সময় এত লোকের নেগেটিভিটি, সরি, খারাপ নজর যাচ্ছে তাদের উপর, টাচ হচ্ছে, ধরো ওরা স্ট্রং নয়, উইক, তো সেই নেগেটিভিটিটা তাদের মাইন্ডে কখনো না কখনো হিট করবে, ইনফ্লুয়েন্স হবে। তখন তারা একটা উল্টো কিছু করে দিল, উল্টো কিছু ভিডিও বানিয়ে দিল, উল্টো কিছু কমেন্ট করে দিল, উল্টো কিছু বলে দিল, কোথাও একটা গিয়ে কোনো একটা কিছু করে দিল, খারাপ বিহেভ করে দিল কারোর সাথে, সেইটাতেও লোকে এন্টারটেইন হবে, কিন্তু সেটা তার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। এক্সাম্পল রণবীর আলাহাবাদিয়া, ও কিন্তু এন্টারটেইনমেন্ট দিতে গেছিল সেখানে, কিন্তু তার মুখ দিয়ে একটা খারাপ জিনিস বেরিয়েছিল, লোকে এন্টারটেইনড হয়েছে, কিন্তু তাকে খেসারতটা দিতে হয়েছে। বোঝা গেল? একদম এই জিনিসটা হচ্ছে, এই যাদের নাম বললে তাদের সাথে এই জিনিসটা হয়েছে। তাহলে আমাদের কি মনে হয় যে আমরা যারা পডকাস্ট করছি, বা আরো যারা যারা নতুন নতুন চ্যানেলে পডকাস্ট করছে, কারণ আমি পডকাস্টের কথা বলবো,
তারা কি করা উচিত? সবার আগে যদি তুমি ওকাল্ট নিয়ে প্রচুর কালচার করছো পডকাস্টে, হুম। অনেক ভূতের গল্প শুনছো, হুম, ওতে কি হয়, এনার্জি একটা ভাইব্রেশন বলে একটা ব্যাপার আছে। এনার্জির ভাইব্রেশন ওতে কি হয়, বারবার যে একটা জিনিস রিপিট হতে 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 সেটার পাওয়ার অধিক বেড়ে যায়। যেমন আমরা কিছু হাতুড়ি দিয়ে ধরো কোনো প্লেগ পুঁতছি, হুম। বারবার পেটাই তো, তবে সেটা গাঁথে। তো এখানে কি হচ্ছে, বা যারা এই নিয়ে কালচার করে, এইটা নিয়েই কালচার করে, প্রচুর ভূতের গল্প বা প্রচুর ওকাল্ট নিয়ে কালচার চলছে, চর্চা চলছে, ওই একটা জিনিসের ওপরেই হাতুড়ির বাড়ি পড়ছে বারবার। ঠিক আছে, অবভিয়াসলি ওটার পাওয়ার বাড়ছে, ওটা আরো পাওয়ারফুল হচ্ছে জিনিসটা। তো ওটার একটা ব্যাড এফেক্ট আছে এবং গুড এফেক্টও রয়েছে, কিন্তু এখানে ব্যাড এফেক্টটা বেশি। তার কারণ যেটা নিয়ে কালচার হচ্ছে বা ডিসকাশন হচ্ছে, তুমি দেখবে অধিকাংশ জায়গায়, কে পডকাস্টের কথা শুধু বলছি না, নেগেটিভটাই বেশি কালচার হচ্ছে। সেটা হচ্ছে ফিয়ার, ভয়। মানুষকে ভয় পাওয়ালে সে এন্টারটেইন হবে। ঠিক আছে, এই ভয়টা কি, ভয়টা কি কোনো পজিটিভ ইমোশন? ভয় পেলে কি হয়, নার্ভের প্রবলেম আসতে পারে। তো কেউ অনেক বছর ধরে শুধু প্যানিক অ্যাটাক, প্যানিক 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 প্যানিক, ওটাতে কি হয়, ক্রনিক হয়ে যায় ওটা পরে। তো মানুষকে আমরা কি দিচ্ছি, ভয় দিচ্ছি, ভয় দিয়ে এন্টারটেইনমেন্ট দিচ্ছি। ঠিক তো, এবার সেটার একটা কালেকটিভ কার্মাও রয়েছে, সেটাতে পরে আসছি। কিন্তু এই যে এনার্জি ভাইব্রেশনটা তৈরি হচ্ছে, এটা একটা নেগেটিভ ভাইব্রেশন। তো এখানে যে ইনফ্লুয়েন্সার বা যে কন্টেন্ট ক্রিয়েটার, তার ওপরে কখনো না কখনো অবশ্যই সেটা এফেক্ট করবে। এক্ষেত্রে তাকে কি করতে হবে, অরাটাকে স্ট্রং করে সিল করে রেখে দিতে হবে, বা কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকলে তো খুবই ভালো। তো একমাত্র এটাই করণীয়, অরাটাকে স্ট্রং করে পজিটিভ করে রাখা। দাদা, আমরা তো এতক্ষণ ধরে ইনফ্লুয়েন্সারদের যে কার্মাস নিয়ে কথা বলছিলাম, যে তাদের এফেক্ট কিভাবে হতে পারে, কারণ তারা দেখতে গেলে তাদের আগের ব্যাড কার্মাসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। দাদা, এটাকে আমরা কিভাবে ঠিক করি? ধরো আমি যদি চাই তোমার কাছে ঠিক করার জন্য, যদি তুমি যেমনি কেতুর ব্যাপারটা বললে, রাইট, তো এটা টোটকা কি তুমি কিছু দিতে পারবে? ফোন করলে তো লোকেরা পাবেই, তো যেটা তার হচ্ছে বাইরে। বললাম যে অরাটাকে স্ট্রং করতে হবে হুম, হুম, সর্বপ্রথমে, যাতে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা না টাচ করতে পারে সেই ব্যক্তির অরাকে। হুম, হুম, তো এটার স্ট্রং করার নানান পদ্ধতি রয়েছে, মেডিটেশন দ্বারা হয়, কেউ যদি হুম, রেগুলার মেডিটেশন করে রোজ, ঠিক আছে, সেক্ষেত্রে ধীরে ধীরে কি হয়, অরাটা স্ট্রং হতে থাকে। হুম, কেউ যদি কোনো মন্ত্রা চ্যান্টিং করে, তো রোজ যদি কেউ মন্ত্রা চ্যান্টিং করে, তো ওরা ডেফিনেটলি ধীরে ধীরে স্ট্রং হতে থাকে। এবং হুম। এগুলো হচ্ছে রোজকার প্র্যাকটিস। ওকে। দুদিন করলাম, 3 দিন ছেড়ে দিলাম, কি কোনো গ্যাপ দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওরা মানে তৈরিই হবে না। হুম, একটা স্পিরিচুয়াল একটা ল আছে, যেটা হচ্ছে কারোর যদি 12খানা লেয়ার তৈরি হয় অরার ওপরে, ঠিক আছে, 12 লেয়ার্স, হুম, সেটা হুম। চ্যান্টিং এর মাধ্যমে হোক কি মেডিটেশনের মাধ্যমে হোক, সেই অরার ভেতরে নেগেটিভ এনার্জি চট করে ঢুকতে পারে না। ওকে। তো চ্যান্ট করে হোক কি মেডিটেশন করে করতে করতে 12 লেয়ার্স আমাদের তৈরি করতে হয়। দাদা, তুমি এই মেডিটেশন নিয়ে তুমি যদি একটু কিছু কথা বলো, বা তুমি কি মেডিটেশনে এই ক্লাসেস কি তুমি অ্যারেঞ্জ করো বা করাও? যাতে মেডিটেশনের আমাদের গাইডেড মেডিটেশন করানো হয়, ওকে। ঠিক আছে, কিভাবে কন্ট্যাক্ট, নাম্বার তো যেখানে চলছে, অবশ্যই অবশ্যই, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার লাভ কি আছে মেডিটেশন করে? মেডিটেশনে অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রথম মোটো, সেটা হচ্ছে কার্মা ক্লিয়ারেন্স। হয় মেডিটেশনের দ্বারা কার্মা আমরা, ক্লিয়ারেন্স? হ্যাঁ, নেগেটিভ কার্মাটাকে, পাস্ট লাইফের যত কার্মা বলো, হুম, হুম, হুম। প্রেজেন্ট লাইফের নেগেটিভ কার্মাগুলো, ওগুলো আমরা রিলিজ করিয়ে দিই। সোল ফিল্টারেশন করে, যাতে সোলটা পিউরিফিকেশন হতে পারে, পিউরিফাই হতে পারে, ঠিক আছে। তো সেটা করলে কি হয়, একটা সোল বা একটা মানুষ মুক্তির দিকে বা মোক্ষের দিকে ইজিলি যেতে পারে। এই লাইফ সাইকেল যেটা বারবার রিবার্থ হচ্ছে, বারবার ডেথ হচ্ছে, এই সাইকেলটার থেকে সে বেরিয়ে আসতে পারে। এটা হচ্ছে আমাদের মোটো, মেডিটেশন করাবো। এবার এটা সাইড এফেক্ট আছে, কোনো ব্যথা থাকলে, রোগ ব্যাধি থাকলে ঠিক হয়ে যাবে, কোনো মানসিক ইমোশনাল প্রবলেম থাকলে ঠিক হয়ে যাবে। কেউ ধরো পূর্বজন্মে কোনো সাধনা করে এসছে, কারো কিছু এবিলিটি রয়েছে, সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়, সেগুলো আমরা দেখতে পাই। মানে মেডিটেশন ধরো কোনো কাউকে করাচ্ছি না, পূর্বজন্মে কোনো এবিলিটিস নিয়ে এসছে, তো সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়, সেগুলো আমরা দেখতে পাই। আর তারা বলে যে আমরা এটা দেখতে পাচ্ছি, বা এটা আমরা ফিল করতে পারছি, সেন্স করতে পারছি। তো এরকম অনেক জিনিস হয়। তো আর এটাতে হ্যাঁ, হ্যাঁ, যদি ধরো আজকে কেউ শুনলো, শোনার পর এটাতে গাইডেন্স হিসেবে তোমাকে মানে এই মেডিটেশনের জন্য তোমার কাছে কল করলো, তো
তো এইগুলো ক্লিয়ার হলে তো এটা যে কোনো বয়সের লোকেরা করতে পারে নাকি? যে কোনো বয়সের লোকেরা করতে পারে, এখানে বয়সের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমরা শরীরটাকে এখানে দেখি না, হুম। দেখি আত্মাটাকে। তো এখানে মেইন পারপাস হচ্ছে সোল ফিল্টারেশন। না আমার না একটু কিছু কিছু মনে হচ্ছে সোল ফিল্টারেশন বা বাদবাকি যে কার্মাস ক্লিয়ারেন্স গুলো যেগুলো আছে তার থেকে বড় কথা মানুষ এটাতে কতটা এফেক্ট পাবে। মানে আমি বসলাম, শুরু হয়ে গেল ব্যাপারটা, এরকম তো হবে না। প্রথম তো অবভিয়াসলি। সময় লাগবে যে ১ মাস বা ২ মাস পর থেকে আমি হ্যাঁ, এটা এর ফিলিংটা পাবো, পেতে শুরু করব। এটা ডিপেন্ড করে হচ্ছে পার্সন টু পার্সন। কেউ ৩ দিনে রিয়ালাইজ করে নেয়, হুম, হুম। তো কারোর ৬ মাস লাগে, কারোর ৯ মাসও লেগেছে, এরকমও হয়েছে। এটা হচ্ছে কতটা নেগেটিভিটি তোমার মধ্যে আছে, হুম। সেইটার উপর ডিপেন্ড করছে। 3rd চাকরা ওপেন ঠিক করাও আছে? তোমরা? ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। হয়ে যায় ওটা অটোমেটিক্যালি? অটোমেটিক্যালি হয় ওটা। ওটা আমাদের আলাদা করে কোনো ট্রেনিং বা কিছু দিতে লাগে না। যখনই চাকরাগুলো ক্লিন হয় না, হুম, হুম, হুম। তখন ওই জিনিসটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। তখন সে বলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ফিল হ্যাঁ, করতে পারছি। হ্যাঁ, নাইস, এটা নাইস। ম্যাক্সিমাম রিপোর্ট আমাদের কাছে। বাহ! বাহ! আর এটা কি মানে কবে, কবে হয়? যদি ছোট করে একটু বলো। এটা মানে আমাদের ডেইলি প্রাইসটা বেসিস। বলো না, প্রাইসটা ফোন করলে তারা জানতে পারবে। এটা আমাদের ডেইলি বেসিসে আমরা করাই। ওকে, সানডে বাদে। সানডে বাদে। ২ টো করে ব্যাচ হচ্ছে। ওকে। ৭ টা একটা সকালবেলা ৭ টা, আরেকটা রাত ৯ টার সময় করাই। বাহ! যেকোনো বয়সের মানুষরা যেকোনো করতে পারে। বয়সে। ধরো এরকম তুমি যে বললে ব্যথা কমিয়ে দেয়। মানে এটা কি হয় যাদের হাঁটুতে ব্যথা, ধরো কারো স্পন্ডাইলিসিসের ব্যথা বা কারো মনে হচ্ছে যে আমি কদিন ধরে না ঠিক টায়ার্ড ফিল করছি। আমার কাজের প্রেশারটা প্রচণ্ড বেশি। স্ট্রেস যাচ্ছে। স্ট্রেস যাচ্ছে। আর এমনিতেও এখনকার যা জবের অবস্থা আমরা কমেন্ট সেকশনেই দেখতে পাই লোকেদের যা একদম। ফ্রাস্ট্রেশনটা বেরিয়ে আসে। স্ট্রেসের ব্যাপারটা বলি, কেউ যদি এট উফ! লিস্ট ১ সপ্তাহ যদি করে, হ্যাঁ। স্ট্রেস মানে সরানো কোনো ব্যাপারই নয়। স্ট্রেস রিলিফটা কোনো ব্যাপারই নয়। জাস্ট কারো যদি খুব ভারী স্ট্রেস প্রবলেম আছে, বেরোতেই পারছে না, অনেক দিন ধরে স্ট্রেসের মধ্যে রয়েছে, হার্ডলি 1 উইক সে নিজেকে একদম রিল্যাক্স ফিল করবে। কোনো প্রেশার তার ফিলই হবে না, বা মানে লাগবেই না তার যে কোনো স্ট্রেস রয়েছে। মেডিটেশনটা আমাদের খুবই পাওয়ারফুল হয়, গাইডেড মেডিটেশনটা। ওকে, খুব ভালো। এখানে আবার মাঝে মধ্যে কেউ চ্যালেঞ্জও করে বসে। চ্যালেঞ্জ করে বসে। হ্যাঁ, যেমন হচ্ছে আমার এক নাম বলছি না আমি, আমারই এক স্টুডেন্ট ছিল। তো সে চ্যালেঞ্জ করে বসেছিল। ঠিক আছে? যে চ্যালেঞ্জ বলবো না ঠিক, কম্পিটিশন ভাব নিয়েছিল যে তোমাকে হুম, টেক্কা দেবো আমি, এরকম। ঠিক আছে, বললাম আমি তো ওইভাবে থাকি না। হুম, কম্পিটিশন ভাবে থাকলে সে স্পিরিচুয়াল হতে পারবে না, হতেই পারবে না। সে ব্যক্তিটি স্পিরিচুয়াল নয়, যার মাইন্ডের মধ্যে কম্পিটিশন ভাব রয়েছে। ঠিক আছে, কি কাউকে টেক্কা দিয়ে ওপরে উঠবে, এটা কখনো হয়ই না। যে যার গতিতে এগোবে, এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো যাই হোক। এটা হ্যাঁ, খুব ভালো। যে যার নিজের গতিতে এগোচ্ছে। যে যার গতিতে এগোবে, কারো কেউ স্লো কেউ ফাস্ট, হ্যাঁ, কিন্তু এটা তো পৌঁছাবে স্বাভাবিক। একটা জায়গাতেই, ব্রহ্মের সাথে লীন। একটাই তো ডেস্টিনেশন, এছাড়া তো আর কোনো ডেস্টিনেশন নেই। তাহলে কেউ আগে এগোবে তো কেউ পরে এগোবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে কম্পিটিশনের কোনো জায়গাই নেই। হুম। আর তো ধরো এরকম যে মানুষরা যে এরকম ভাবনা চিন্তা রাখে, যেটা আমরা এগোবো, আমরা এগোবো। এটা খালি কিন্তু আমাদের লাইফটা শিখিয়ে দেয় কোনো না কোনোভাবে যে তোমাকে আগে হতেই হবে। এবং যখন কেউ আগে পৌঁছালো, কেউ এরকম হয়েছে যে আমি তো পেয়েই গেছি। আর লাইফে আমার কি হবে? আহ ইগোতে চলে এলো ব্যাপারটা। ইগোতে চলে এলো, ঠিক। যে আমি জানি সবই। আমি যার সব ভেতরে দেখতে পাচ্ছি। ইগো আছে সে স্পিরিচুয়াল, মানে স্পিরিচুয়ালি এগোতে পারে না খুব একটা। না, না আমি বলছি যে পেয়ে গেলে তারপর যখন ইগোটা আসলো, সেটাও এফেক্ট পড়ে? ওটা হচ্ছে ওটাকে বলে স্পিরিচুয়াল ইগো, যে আমার বিশাল ক্ষমতা হয়ে গেছে, হ্যাঁ, আমি এই করতে পারি সেই করতে পারি। হুম, এটা অনেকের মধ্যে আছে, অনেক সাধকের মধ্যে আছে, অনেক অকাল্ট প্র্যাকটিশনারের মধ্যে আছে এটা। তারা কিন্তু খুব একটা মানে এগোতে পারে না। আর তাদের কাছে নলেজটা আস্তে 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 মানে লক হতে থাকে, শক্তিগুলো হুম, ক্ষয় হয়ে যায়। সবচেয়ে বড় এক্সাম্পল কর্ণ, সবচেয়ে বড় এক্সাম্পল এটা। অত বড় যোদ্ধা, লাস্টে কি হলো? বিদ্যা বুদ্ধি হারিয়ে প্রাণ ত্যাগ হলো। হুম, ঠিক আছে, এবার অনেকে আছে কি তার নলেজের অহংকারে হুম। নষ্ট হয়েছে এরকমও কারো? আছে যে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করে আমাকে যে হ্যাঁ, দেখবো সত্যিকারের স্পিরিচুয়াল পাওয়ার বা এরকম কিছু হয় নাকি। তো যদি তুমি বলো এরকম একটা ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা আছে চ্যালেঞ্জের, চ্যালেঞ্জের। হ্যাঁ, যে নিশ্চয়ই, নিশ্চয়ই। স্পিরিচুয়াল পাওয়ার বা চি হুম, শক্তি কি হয় দেখবো। আর তুমি তো অনেক কিছু বলো, তো তুমি দেখাতে পারবে বা প্রুফ করতে পারবে, হুম, এরকম। তো
তো সেই এবিলিটিটা হচ্ছে ধ্যানে পাওয়া, ঠিক আছে? এটা আমার মেডিটেশনের মধ্যে পাওয়া। মহাভারতের যে অস্ত্রগুলো আছে না? মহাভারত, রামায়ণ হ্যাঁ, মহাভারত, হ্যাঁ, হ্যাঁ। না হ্যাঁ, খালি মহাভারতের অস্ত্র, মহাভারতে অনেক রকমের অস্ত্র আছে। অনেক রকম বজ্রাস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র আছে, অনেক কিছু, অনেক রকমের অস্ত্র আছে। তো ধ্যানের মধ্যে তোমাকে বললাম যে গুপ্তবিদ্যা ডাউনলোড হয়ে যায়। হুম 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 ঠিক আছে? কেতু যার স্ট্রং থাকবে তার গুপ্তবিদ্যা আসবেই আসবে। হুম সেটা হুম। যে কেউ হতে পারে। মেডিটেশনে বা স্পিরিচুয়াল ফিল্ডে আছে, কেতু খুব ভালো, অটোমেটিক গুপ্তবিদ্যা আসবে তার কাছে। কোনো না কোনো মাধ্যমে আসবেই আসবে। ঠিক আছে? তো সেটাই। বজ্রাস্ত্র বলে একটি অস্ত্রের বিদ্যা এসেছিল মেডিটেশনের মধ্যে। ঠিক আছে? বা অন্যান্য অস্ত্র, সেগুলোর আর নাম বলছি না। অনেক বড় হয়ে যাবে তাহলে। তো সেটা দিয়ে কি হয়? ক্লাউড রিমুভ করা যায় বা মেঘ সরানো যায় সেটা দিয়ে। ঠিক আছে? ওকে। এই একটা জিনিস, এই একটা জিনিস তুমি আম সায়েন্স দিয়ে বা তুমি অন্য কোনো মেথড দিয়ে ব্যাখ্যা দিতে পারবে না। ফিজিক্যাল জগৎ, হুম। ফিজিক্যাল জগতের কোনো কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারবে না। এটা এটা তুমি এটা ব্যাখ্যা আমি দিতে আগে গেলে বলেছিলে এটা, এটা আগে মনে হয় তোমার আগের পুরোনো পডকাস্টে। ঠিক, ঠিক, তো ঠিক, সেখান ঠিক। দিয়ে একটা ক্লিপ ছাড়ি, ক্লিপ তাহলে দর্শককে দেখিয়ে দিই। অবশ্যই, অবশ্যই, তাহলে আমরা অবশ্যই। আগে ক্লিপটাকে দেখে নিই, হ্যাঁ। তো দেখলাম একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখলাম, অনেক কথা আমরা বুঝতে এবং সাইলেন্ট করে দিয়েছিলাম। সত্যি এটা সম্ভব? হ্যাঁ, এটা তো ভিডিওতে দেখলে কেউ ভাবতে পারে কি হুম এআই। হুম। কিছু হলেই তো এখন বলবে এআই বা এডিট করা। কিন্তু একেবারে না, এটা ছিল একটা চ্যালেঞ্জেরই ভিডিও। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় সেটাও আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? এখন তো হবে না, এখন শীতকালের মেঘ এই ধরনের মেঘ দেখা যায় না। পুজোর আগে এটা আগে একটু বা গরমকালে, শরৎকালে। শরৎকালের মেঘটা ওরকম হুম। স্ক্যাটার্ড থাকে একটুখানি, হ্যাঁ হ্যাঁ। এক মানে এখানে একটুখানি ওখানে একটুখানি এরকম থাকে। সেই মেঘের ক্ষেত্রে দেখানো খুবই সোজা এটা। ঠিক আছে? তো এইখানে অ্যাপ্লাই হয়েছিল বজ্রাস্ত্র। ওটা দিয়ে ক্লাউডটাকে রিমুভ করা হয়। এটা একদম জলজান্ত প্রমাণ স্পিরিচুয়াল পাওয়ারের। কেউ যদি দেখতে চায় অবশ্যই দেখতে পারে। আমি দেখাতে পারি। বাহ! তো এটা দিয়ে সব রকম কাজ কি করো? নাকি কি এটা দিয়ে কি দিয়ে কাজ করো একটু বলো? এটা দিয়ে বলছি, এটা তো দৈবিক শক্তি। এটা দিয়ে তন্ত্রের বান কাটানো থেকে শুরু করে ব্ল্যাক বাহ! ম্যাজিক কাটানো, ভূত প্রেত সরানো সবকিছু করা যায়। এভরিথিং, বুঝতে পেরেছি। এভরিথিং। আর চ্যালেঞ্জটা তিনি নিয়েছিলেন? আর দেখে যখন এটা দেখলো তখন তখন তো তিনি পুরোপুরি কনভিন্সড যে হ্যাঁ, মানে সত্যি। কোনো মিথ্যে কিছু নয়, এটা হয়। সত্যি। দাদা আমরা একেবারেই শেষের দিকে আছি। যদি শেষে অফ দ্য ক্যামেরা আমরা আলোচনা করছিলাম যদি কোনো রকম ইনফ্লুয়েন্সার তোমার কাছে এসছে কিনা বা তাদের কোনো ঘটনা, তুমি বললে বিশাল বড় একটা ঘটনা আছে কৌশিক। হ্যাঁ, বা বিশাল বড় মানে হচ্ছে তার কাছে এটা অনেক দিনের ঘটনা ছিল। এবার তুমি তোমার একদম। স্টোরি আকারে তুমি আমাদের সাথে যদি শেয়ার করো খুব ভালো হয়। তো তার বলতে পারো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। ঠিক আছে? এবং নামটা বলছি না। সে আমার কাছে এসেছিলেন আমার ট্যারো রিডিং থেকে, লাইভ সেশন থেকে। একটা প্রথমে তিনি তার পরিচয়টা দেননি। জাস্ট একটা রিডিং সেশন নিয়েছিলেন। তো হুম আমি হুম। রিড করে ওনাকে বলি যে, "তা তোমার অনেক বছর ধরে এই ধরনের সমস্যা, প্লাস তোমার এগেইনস্টে একজন তান্ত্রিক নেই, অনেক ৫-৬ জন রয়েছে।" আমি কি তো ইনফ্লুয়েন্সারদের কি যাদের নাম আমরা নিলাম তাদের মধ্যে কেউ নাকি? না, 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 না। এটা বাইরের, বাইরের একজন। ওয়েস্ট বেঙ্গলের বাইরের। ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওকে। তো তখন উনি আমাকে বলেন যে, "আমি এরকম যাদের কাছেই গেছি নিজের সলিউশন চাইতে, তারাই হচ্ছে ওনাকে পেতে চেয়েছে।" তিনি একজন লেডি, তো ওনাকে পেতে চেয়েছে। বশীকরণ করে বা নানান রকমভাবে তন্ত্রক্রিয়া প্রয়োগ করে ওনাকে ইউজ করতে চেয়েছে। ঠিক আছে? এবং সেই ধরনের সেটা হতে, হতে কি হয়েছে, ওনার যে রিয়েল পার্টনার ছিল, তার সাথে ওনার প্রবলেম মানে স্টার্ট হয়ে গেছিল রিলেশনশিপে। ঠিক আছে? বলছে আমার পার্টনারের সাথে রিলেশনশিপ ভালো চলছে না। এগুলোর ইনফ্লুয়েন্সে আরকি। হুম এবং হুম তার হুম। বাড়ি যখন আমি চেক করি, বাস্তু চেক করি, হুম?
বাস্তু তো তুমি জানো যে আমি গিয়ে চেক করতে লাগে না আমার। না, আমি না। আমার জায়গায় বসেই চেক করে থাকি। তো মানে তুমি তার দেখলাম আগে লিখে নাও। হ্যাঁ, ওটা তো আমার হ্যাঁ, আগে একটা করে নিই কেস স্টাডি। তো বাস্তুতে দেখি অনেক কিছু চালান-টালান করা ছিল ওনার বাড়িতে এবং ওনার একটি মা ছিল। তো তিনিও তার শরীর খারাপ হচ্ছিল। তো এরকম একটা ঘটনা বলেছিল যে একটি তান্ত্রিক, আমি ধর্মটা বলছি না, ঠিক আছে? তার কাছে গেছিল ও একা, নিজের রেমেডি করাতে, ঠিক আছে? সেই তান্ত্রিক কি করেছে? ওনাকে একা পেয়ে ওনাকে ইউজ করতে চেয়েছে। মাইন্ড পুরো ওয়াশ করে দিয়ে বলছে যে আমার কিছু মানে নিজের সেন্সেই ছিলাম না আমি। এমন কিছু করেছিল, ঠিক আছে? তো কোনো একটা কোনোভাবে সে বেঁচে বেরোয় ওখান থেকে, ঠিক আছে? করতে পারেনি। তারপরে কি করে রাগের বশে যা তা চলতে থাকে ওর উপরে। যে পায়নি যে ইয়েটা যে রাগ, একটা জেলাসি ভাব, সেটার কারণে নানান ধরনের ক্ষতিকারক ক্রিয়া ওর উপরে চলতে থাকে। এবং আরো ২ জন তান্ত্রিক ছিল ওর এগেইনস্টে। একটা হাসব্যান্ড ও ওয়াইফ ছিলেন, ঠিক আছে? তারা ভীষণই সাংঘাতিক অকাল্ট প্র্যাকটিশনার, ঠিক আছে? মানে ১-২ দিনে যেকোনো প্রাণীকে হত্যা করতে পারে এরকম। তো এতজন মিলে পুরো ওর এগেইনস্টে ছিল তখন। তো হলো এটার থেকে বার করো আমাকে যেভাবে। সুস্থভাবে তো বাঁচতে চাই। তো ক্রিয়াটা করা হলো। ওকে ডেট টাইম দেওয়া হয়। তো অনলাইনেই হয়েছিল ওর ক্রিয়াটা। এর সাথে কি করি আমি? ক্রিয়াগুলো রিমুভ করার পরে তান্ত্রিকগুলো যেহেতু এত সাংঘাতিক, তাদের সমস্ত শক্তি এবং সিদ্ধি, মন্ত্র সিদ্ধি সমস্ত কিছু লক করে দিই। যাতে অন্য কারোরও তারা কিছু না করতে পারে। শুধু ওর নয়, অন্য কারো। তো ওইটা করার ফলে কি হয়? তারা কোনো তাদের মন্ত্রতন্ত্র প্রয়োগ করলে সেটা কোনো কার্যকারিতা হয় না। পুরোপুরি নিষ্ক্রিয় থাকে জিনিসগুলো। এবারে ওর ওপরে ছিল অনেক বাজে, বাজে এন্টিটিস ওর ভেতরে, বডির ভেতরেও ছিল। সেগুলো আস্তে, আস্তে বেরোতো, ওর গলা টিপে ধরতো। ঠিক আছে? আমার সাথে একদিন ফোনে কথা বলছে। হ্যাঁ? বলতে, বলতে বলছে আমার এখন যে জিনিসটা ওর ভেতরে ছিল গলা টিপে ধরছে। চোকিং ফিল হচ্ছে। একদম এইভাবে। তো আমি যে এঞ্জেল কল করে সেটাকে ইনস্টেড ওখান দিয়ে হাত সরাই। যেমন লাগছে, ঠিকঠাক লাগছে। তো যে করেছিল তার উপর পুরো রিভার্স ব্যাক করি দিই। ঠিক আছে? তারপর দেখি যে সেই তান্ত্রিকের সাথে সেম জিনিস হতে স্টার্ট হয়। রিভার্স ব্যাক তো। ঠিক আছে? তো এইভাবে ১ সপ্তাহের মধ্যে অনেকটা ও রিল্যাক্স ফিল করে। ঠিক আছে? তো এখন ও আরো বেশি নলেজ গেইন করেছে এই বিষয়ে। হুম। এবং এখন নিজেরও অনেক কিছু চালাচ্ছে। বিজনেস বলো, কি আরো বেশি ইনফ্লুয়েন্স বলো বা আরো বেশি নিজের আ কাজটাকে আরো বড় করেছে এখন। এবং ভালো আছে, ওর মাও ভালো আছে। বাহ! তো কোন রাজ্যের বলা যাবে কি? পাঞ্জাবের সাইডে বলতে পারো। পাঞ্জাবের সাইডে। বাহ! থ্যাংক ইউ দাদা। আমাদের সাথে এত সুন্দর করে আজকে শেয়ার করার জন্য, এবং দর্শকদের বড় নাম্বার আছে, বা আপনারা যদি এরকম হেল্প চান, যদি এরকম তখন মনে হচ্ছে, বাস্তু ভিজিট তো আছে দাদা। দাদাকে ফোন করলে বা নাম্বারে ফোন করলে সব রকমভাবে হেল্প করবে দাদা। দাদা তুমি আরো অনেক রকমের লাইনে আছো, যেগুলো হচ্ছে পিএলআর করাও, আকাশিক রিডিং করাও, হিপনোসিস করাই, হিপনোসিস হিপনোথেরাপি করাও, করে। তুমি এগুলো শেখাও আবার। হুম। দাদা শেখাও, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর বেশি দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও শুভ্রজিৎ দা বা শুভ্রজিৎ রয়, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।